আচ্ছা, তো আজকে আমরা দেখব মৌলের পর্যাবৃত্ত ধর্মের একটা ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে সংকরায়ন। ঠিক আছে? এই সংকরায়ন থেকে প্রতি বছর শুধু অ্যাডমিশনে না, সব জায়গায় আসে। তো এটা বিচিত্রা টাইপ 5-এ আছে। তো সংকরায়ন বোঝার আগে আমাদের আসলে বুঝতে হবে সিগমা বন্ড আর পাই বন্ড নিয়ে। তাহলে সিগমা বন্ড বা বন্ধন, মনে রাখবা সিগমা বন্ধন সবসময় কি হবে? সরাসরি বা সামনাসামনি সামনাসামনি হয়। তাহলে সিগমা বন্ডের শর্ত হচ্ছে সেটা সবসময় সামনাসামনি হবে। আর পাই বন্ধনের শর্ত হচ্ছে সেটা কি হবে? সবসময় পাশাপাশি হবে। এটা কোথায় হবে? পাশাপাশি হয়। এখন আমরা যদি একটা উদাহরণ দেখি, ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, তিনটা অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তাহলে এই দেখো, এই দুটো সামনাসামনি আছে না? এক্স অক্ষ দুটো যদি সামনাসামনি হয়, এখানে সম্ভব কি? এখানে সম্ভব সিগমা। কিন্তু এই দেখো ওয়াই অক্ষ বা জেড অক্ষ, যেই দুইটাই ধরো, এই দুটো কি তখন সমান্তরালে আছে না? পাশাপাশি, বা মনে রাখতে পারো এটা হচ্ছে কি সমান্তরাল। ঠিক আছে? তাহলে পাশাপাশি বা সমান্তরাল। তাহলে সিগমা বন্ড সবসময় হবে যেটা সামনাসামনি, এর মধ্যে হয় হচ্ছে সিগমা বন্ড। আর যেটা পাশাপাশি বা সমান্তরাল, এদের মধ্যে হয় কি? পাই বন্ধন। আমাদের কেমিস্ট্রির ক্ষেত্রে দেখবা সর্বোচ্চ ট্রিপল বন্ড পর্যন্তই সম্ভব। এই ট্রিপল বন্ডের মধ্যে বা ডাবল বন্ড যেটাই হোক, সব সময় ডাবল বন্ড বা ট্রিপল বন্ডের শর্ত হচ্ছে প্রথমে আগে সিগমা বন্ড হতে হবে, তারপরে দুইটা কি হয়? পাই বন্ড হবে। ডাবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা হয়, একটা পাই হয়। তার মানে পাই বন্ড গঠনের শর্ত, এটার গঠনের শর্ত হচ্ছে আগে সিগমা বন্ধন হবে, তার পরে পাই বন্ধন গঠন হয়। ঠিক আছে? তাহলে যে কোনো সিগমা বন্ধন গঠন হলে তারপরেই পাই বন্ধন সম্ভব। যেমন যদি আমরা বলি ডাবল বন্ড, এখানে কি হবে? অবশ্যই আগে একটা সিগমা বন্ড আসবে, আর একটা তারপরে কি হবে? পাই বন্ধন গঠন সম্ভব। অথবা যদি ট্রিপল বন্ড বলে, তাহলে একটা হবে সিগমা, বাদ বাকি যেই দুইটা হবে সেই দুইটা হবে কি? পাই। তাহলে এখান থেকে আমাদের কি আসতে পারে? একটা সিগমা বন্ড বা পাই বন্ড গণনা নিয়ে একটা প্রশ্ন আসে। যেমন বলল CH3 বন্ড, CH3, এটার মধ্যে সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা? তাহলে যদি আমরা দেখি, দেখো এটার স্ট্রাকচার আকারে এরকম হবে। ঠিক আছে? এটা, তাহলে দেখো এখানে যেগুলো বলছি, যেগুলো সিঙ্গেল বন্ড, এখানে লিখে দিই সিঙ্গেল বন্ড মানেই সেটা সিগমা বন্ধন। তাহলে সিগমা বন্ড যেখানে তুমি সিঙ্গেল বন্ড দেখবা সেটাই হচ্ছে কি? সিগমা বন্ধন। যেমন দেখো, এটা একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল, এটা একটা সিঙ্গেল, এটাও একটা সিঙ্গেল, এটাও একটা সিঙ্গেল, এটাও একটা সিঙ্গেল, এটাও একটা সিঙ্গেল। তাহলে টোটাল কয়টা সিঙ্গেল হলো? এই পাশে চারটা, এই পাশে তিনটা, সাতটা না? তাহলে এখানে সিগমা বন্ড হচ্ছে সাতটা। এখানে কি কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে? নাই। তাহলে পাই বন্ধনের সংখ্যা 0। যদি আমরা এরকম দেখি, CH ট্রিপল বন্ড CH, তাহলে এটার আকৃতিটা দেখি, এরকম হবে, তাই তো? তাহলে এখানে দেখো সিঙ্গেল বন্ড কয়টা আছে? এই একটা আর এই একটা। এগুলো তো চোখ বুঝে সিগমা বন্ড হবেই। তাহলে সিগমা বন্ড আগেই তো চোখ বুঝেই দুইটা হচ্ছে। এবং আমি কি বলছি? ডাবল বন্ড বা ট্রিপল বন্ড যাই হোক, এর মধ্যে একটা বাধ্যতামূলক কি হবেই? সিগমা হবেই। তাহলে সিগমা বন্ধনের সংখ্যা এখানে কয়টা? তিনটা। আর পাই বন্ধনের সংখ্যা এখানে কয়টা? দেখো, সিগমা বাদে বাদ বাকি যেই দুইটা থাকবে সেই দুইটাই কি? পাই। তাহলে এখানে পাই বন্ধনের সংখ্যা দুইটা। যদি আমরা ডাবল বন্ডের ক্ষেত্রে আসতাম, যেমন সি ডাবল বন্ড, সি ধরো H2, এখানেও একটা H2 আসতেছে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে সিগমা বন্ড কয়টা, পাই বন্ধন কয়টা? তাহলে আগে চিত্রটা আঁকায় নেই। ধরো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, তাই তো? আচ্ছা, এটা আলাদা করে দিলাম। তাহলে আমি আগেই বলছি সিগমা বন্ড কয়টা, পাই বন্ড কয়টা, এগুলো আমরা গণনা করতেছি। তাহলে যেগুলো সিঙ্গেল সেগুলো সিগমা না? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা তো চোখ বুঝে হবেই, এবং ডাবল বন্ডের মধ্যে একটা হয় সিগমা, একটা হয় পাই। তাহলে 4 আর 1 5টা হচ্ছে সিগমা, এবং একটা হচ্ছে পাই। মানে মেন বিষয় হচ্ছে সিঙ্গেল বন্ড থাকলে সেটা তো সিগমা হবে শিওর, ডাবল বন্ড থাকলে একটা হবে সিগমা, একটা হবে পাই, ট্রিপল বন্ড যদি থাকে একটা হবে সিগমা, বাদ বাকি দুইটা পাই। কেননা আমরা বলছিলাম পাই বন্ধন গঠন হওয়ার শর্ত কি? যে আগে সিগমা বন্ধন গঠন হবে, তারপরে কি হবে? পাই বন্ধন হবে। তাহলে আমার এই দুইটা পাই যখন আসবে, পাই হওয়ার আগে অবশ্যই একটা সিগমা থাকতে হবে। তাহলে এটাই হচ্ছে কি আমার সিগমা আর পাই বন্ধন গঠন রিলেটেড যে প্রশ্ন, এগুলো কিন্তু খুব কমন আসে।
এরপর আসি সংকরায়ন। সংকরায়ন বিষয়টা কি? সংকরায়ন বলতে বাংলা ভাষায় যদি মনে রাখো, সংকরায়ন বলতে বোঝাবে হচ্ছে মিশ্রণ। আচ্ছা, সংকরায়ন বলতে বোঝাবে হচ্ছে মিশ্রণকে। সংকরায়ন জিনিসটা কি? সংকরায়ন হচ্ছে মিশ্রণ। যেমন আমাদের কি কি অরবিটাল আছে? এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। এখন এদের মধ্যে পরস্পরের যে মিশ্রণ, এই মিশ্রণটাকে কি বলা হচ্ছে? সংকরায়ন। কে কার সাথে যাবে তার উপর নির্ভর করে বিভিন্ন ধরনের সংকরায়ন হতে পারে। এখানে একটা জিনিস মনে রাখবা, যতগুলো আমি ইনপুট দেব ঠিক ততগুলোই আমরা কি পাবো? আউটপুট পাবো। এই জিনিসটা যদি মনে রাখো তাহলে আমাদের সংকরায়নের বিষয়টা, কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো এটা একটা মেশিন, আমি এই মেশিনের মধ্যে ধরো দুইটা ইনপুট দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে এস আর একটা দিচ্ছি ধরো পি। তাহলে এর ভিতরে সংকরায়ন হয়ে যাবে কি? এস পি। বুঝছি কি? একটা এস দিচ্ছি, দেখো এখানে আমি কি দিচ্ছি, একটা দিচ্ছি হচ্ছে এস আর একটা দিচ্ছি পি। এই দুইটা যখন ভিতরে চলে যাচ্ছে সংকরায়ন হয়ে যাচ্ছে কি? এসপি। তাহলে আউটপুট কয়টা হবে? যেহেতু দুইটা ইনপুট দিছি, আউটপুটও সেম কি হবে? দুইটাই হবে। এবং এগুলা কি কি হবে? এসপি হবে, এসপি হবে। ঠিক আছে। আর একটা যদি উদাহরণ দেখি, লাস্ট উদাহরণ দেখলে এটা দেখলে একদম আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমরা তিনটা কি চারটাই নিলাম, ধরো চারটা ইনপুট নেব, একটা এস নিচ্ছি, আর একটা পি নিলাম, আর একটা পি নিলাম, আর একটা পি নিলাম। তাহলে একটা এস আর তিনটা পি মিলে কি হয়? এস পি থ্রি। তাহলে ইনপুট নিছিলাম চারটা, আউটপুটও কয়টা হবে? চারটাই হবে না? তাহলে আউটপুটও কী হবে? চারটা হবে। এস পি থ্রি হবে, এস পি থ্রি হবে, এস পি থ্রি হবে, এস পি থ্রি হবে। তাহলে যতগুলো ইনপুট দেবো ঠিক ততগুলোই আমাদের আউটপুট হবে। লাস্ট একটা উদাহরণ যেহেতু বাঁচাই থাকে দিয়েই দিই। ধরো কী নিচ্ছি আমরা? তিনটা ইনপুট নেব এবার, একটা এস, একটা পি, একটা পি। তাহলে তিনটা ইনপুট নিলে তিনটা কী হবে? আউটপুট। আর এস আর দুইটা পি মিলে কী হয়? এসপি টু হয়। তাহলে একটা এসপি টু হবে, একটা এসপি টু হবে, একটা এসপি টু হবে। এটাই হচ্ছে আমাদের মূলত সংকরায়ন। তো এখন আসলে সংকরায়ন কী কী ধরনের হতে পারে এই বিষয়টার উপরে আমাদের যে সংখ্যাগুলো আছে এটা অনেকটা নির্ভর করে। ঠিক আছে। যেমন কী কী হতে পারে? যেমন ধরো এসপি সংকরায়ন হতে পারে, এসপি টু হতে পারে, এসপি থ্রি হতে পারে, এসপি থ্রি ডি হতে পারে, এসপি থ্রি ডি টু হতে পারে, এসপি থ্রি ডি থ্রি হতে পারে। ঠিক আছে। তাহলে এগুলাই মূলত, এগুলো এখন কিভাবে হচ্ছে দেখো, যদি একটু বেসিকে যাই, আমাদের পি এর অ্যাক্সিস থাকে কয়টা? তিনটা না? পি এক্স, পি ওয়াই এবং পি জেড। ডি এর ঘর থাকে কয়টা? পাঁচটা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এরকম ডি এর ঘর থাকে কয়টা? টোটাল ডি এর ঘর থাকে পাঁচটা, আর পি এর ঘর থাকে তিনটা। তার মানে আমি প্রথমে একটা এস দিয়ে শুরু করব, এরপরে যত সংখ্যা বাড়বে একটা পি নেব, আরেকটা বাড়লে দুইটা পি নেব, আরেকটা বাড়লে তিনটা পি নেব। পি এর ঘর যেহেতু তিনটাই হতে পারে, তাহলে তিনের বেশি যখন আরেকটা সংখ্যা চলে আসবে তখন কি আমি পি আর নিতে পারবো? কারণ পি এর আসেই তিনটা ঘর। তাহলে এই দেখো পি এর যখন তিনটা ঘর ফুল হয়ে যাবে তখন আমি কোথায় চলে যাব? ডি এর কাছে চলে যাব। ওই জন্য ডি একটা আসলো, তারপর আরেকটা ডি দুইটা, তারপর ডি তিনটা। আমাদের আসলে এইটুকু পর্যন্ত করলেই হয়ে যায়, আমাদের অত সংকরায়ন লাগে না। তাহলে এটাই থেকে, তাহলে এটা থেকে নাম্বারগুলো আমরা দেখে রাখি যে যখন 2 আসবে তখন এসপি টু হয়, যখন 3 আসবে তখন এসপি থ্রি হয়, যখন 4 আসবে তখন এটা হবে, যখন 5 আসবে তখন এটা হবে, যখন 6 আসবে তখন এটা হবে, যখন 7 আসবে তখন এটা হবে। ঠিক আছে। আচ্ছা, এই 4 হলে পরে আরেকটা সংকরণ সম্ভব, সেটা হচ্ছে এসপি টু ডি। কারণ দেখো আমাদের যোগ বিয়োগ করে সবসময় সেম আসবে। দেখো 1 আর 1 কত হচ্ছে? 2 না? দেখো যদি এখানে একটা এস আর একটা পি, 1 আর 1 যোগ করলে কত? 2। এখানে একটা এস দুইটা পি, তার মানে 1 আর 2 যোগ করলে 3। আচ্ছা, এখানে একটা এস তিনটা পি, মানে 3 আর 1 4, 4। এখন আরেকটা সমস্যা হচ্ছে একটা এস দুইটা পি একটা ডি, তার মানে 1 2 আর 1 3 আর এই 1 4, তাও 4 হচ্ছে পারে। তাহলে এটারও হতে পারে 4, এটারও হতে পারে 4। দেখো 3 1 4 আর 1 5, এই যে 5, 3 2 5 আর 1 6, যে 6, 3 3 6 আর 1 7, এই যে 7। তাহলে আমাদের এই নাম্বারগুলো থেকে আমাদের সংকরায়ন জিনিসগুলো মনে রাখতে হবে, কেননা আমরা যখন সংকরায়নের সূত্র প্রয়োগ করে এই নাম্বার পাবো, এই নাম্বার দেখে আমার বলতে হবে এটা এটা কীরকম হবে। এখন দেখো এখানে আমাদের আকৃতিগুলা সংকরায়ন থেকে খুব ইম্পর্ট্যান্ট, কারণ আমাদের একটু পরে বুঝবো কিসের জন্য দরকার। দেখো এখানে কি আছে? এসপি থ্রি, তাই না? তাহলে এসপি থ্রি বলতে কী বোঝাচ্ছে? 4টা না? এসপি টু বলতে কী বোঝাচ্ছে? 3টা না? এসপি বলতে কী বোঝাচ্ছে? 2টা না? তাহলে এসপি টু ডি বলতে কী বোঝাচ্ছে? 4টা। এসপি থ্রি ডি বলতে কী বোঝাচ্ছে? 5টা। এটা কি বোঝাচ্ছে? 3 2 5 আর 1 6টা। এখানে কি বোঝাচ্ছে? 7টা। আর এখানেও 6টাই। তাহলে দেখো এবার আমরা এইগুলো দিয়েই, এর সংখ্যাগুলো দিয়ে আমরা কি করব? আকৃতি। দেখো 4,
চতুস্তলকীয়র মধ্যেও কি আছে 4 বোঝায় না, চতুস্তলকীয় মানে 4টা তল, তাহলে 4-এর সাথে 4 যাবে। এরপরে দেখো 3-এর সাথে কি বলছে ত্রিভুজ আকৃতি, তাহলে 3 থাকলে ত্রিভুজ আকৃতি হবে। এরপরে 2 থাকলে এই জিনিসটা শুধু মনে রাখা লাগবে, 2 থাকলে সরলরৈখিক হয়। তারপরে আসি দেখো এখানে কি আছে 4, যখনই 4 থাকবে আগেই বলছি 4 থাকলে 4 থাকলে sp3 সম্ভব আর sp2d সম্ভব। যেহেতু আমরা sp3টা চতুস্তলকীয় নিছি তাহলে অবশ্যই কি হবে sp2dটা কি হবে বর্গাকার। বর্গেরও বাহু কিন্তু কয়টা 4টাই হয়, তাহলে 4 হলে 2টা সম্ভব, একটা চতুস্তলকীয় একটা বর্গাকার। যেহেতু sp3টা চতুস্তলকীয় তাহলে কি হবে যেটা sp2d সেটা হবে বর্গাকার। এরপরে আসি দেখো sp3d মানে 5 মানে কি হবে দেখো ত্রিকোণাকার। ত্রিকোণাকার মানে 3টা কোণ আর দ্বি পিরামিডের মানে 2টা বাহু, তাহলে 3 আর 2 যোগ করলে কত আসবে 5 আসবে, তাহলে 5 যোগ হলে এখানে 3 আর 2 যোগ করে 5 পাবো। যখনই 6 আসবে তখন এটা মনে রাখা লাগবে অষ্টক তলকীয় হবে। 6 হলে অষ্টক তলকীয়, এখানে দেখো 6 হলে অষ্টক তলকীয়ই পাবো আমরা। 6 হলে কি পাবো অষ্টক তলকীয়ই পাবো, ঠিক আছে 6 হলে কি পাবো অষ্টক তলকীয়ই পাবো। আচ্ছা এরপরে দেখো এখানে কি আছে 7 আছে না, তাহলে যদি আমাদের 7 থাকে তাহলে দেখো এখানে পঞ্চভুজীয় দ্বিপিরামিড, মানে পঞ্চভুজ বলতে 5 হবে, দ্বিপিরামিড মানে 2 আসবে। দ্বি মানে কি 2 না, তাহলে দ্বি মানে 2 আসবে, পঞ্চভুজের থেকে 5 আসবে, তাহলে 5 আর 2 যোগ করলে কত 7ই আসবে। এ দেখো এখানেও কত আসতেছে 7 আসতেছে। তার মানে আমার প্রত্যেকটার মান এর মধ্যেই দেওয়া আছে, যেমন যখন 4 থাকবে 4 হলে চতুস্তলকীয় 4 আসতেছে, 3 হলে ত্রিভুজের 3 আসতেছে, 2 হলে সরলরৈখিক এটা মনে রাখতে বলছি, আর 4 যেহেতু একবার চতুস্তলকীয় নিয়েছি তাহলে এই 4 কোন জায়গায় চলে যাবে বর্গের সাথে চলে যাবে। এরপরে যখন 5 আসবে তখন এই 5 থাকলে এখানে কি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড, মানে 3 আর 2 কি হচ্ছে 3 আর 2 মিলে 5 আসবে, তাহলে এই 3 আর 2 5, এই দেখো 5। তো অষ্টক তলকীয় হলে 6টা মুখস্থ রাখতে বলছি, পঞ্চভুজ দ্বিপিরামিড মানে 5 আর 2 7 আসে, এখানে আসবে 7, ঠিক আছে। তাহলে শঙ্করায়নের যেই নাম্বারগুলো এই নাম্বারগুলো দিয়েই কিন্তু আমরা কি করে ফেললাম, আমরা নাম্বার দিয়েই যেই আকৃতিগুলো আছে নাম্বার দিয়েই আকৃতিগুলো আমাদের মোটামুটি পড়া হয়ে গেল। এইবার আসি দেখো আমাদের কোন কোন শঙ্করায়নে কি কি হতে পারে, যেমন ধরো sp হয়, sp2 হয়, sp3 হয়। আচ্ছা এটা কিন্তু 2, ঠিক আছে আমি কালারগুলো একটু চেঞ্জ করে নিই তাহলে ভালো হবে। ধরো 3টা কালার আছে শঙ্করায়ন আছে না, তাহলে শঙ্করায়নের মধ্যে এখানে ধরো আমরা কি নিতে পারি, এখানে আমরা প্রাধান্য দেখব। এখানে ধরো এস এর প্রাধান্য কত পার্সেন্ট, এখানে পি এর প্রাধান্য কত পার্সেন্ট, আর এখানে আমরা কি দেখতে পারি বন্ধন কোণগুলো দেখতে পারি, ঠিক আছে। তাহলে দেখো একটা জিনিস গঠিত হয়েছে 2টা মিলে, একটা এস আর একটা পি, তার মানে দুইজন সব পুরাটা তো আমরা জানি পুরাটা 100%, পুরাটা 100%, পুরাটা কি 100%, তাই তো। তাহলে এখানে যেহেতু 2টা আছে তাহলে 100 2 দ্বারা ভাগ দিলে কত হবে, এস এর ভাগে 50 পড়তেছে, পি এর ভাগে 50 পড়তেছে, তাহলে এস এর প্রাধান্য 50%, পি এর প্রাধান্য 50%। এরপরে 100কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, কিসের জন্য 3, দেখো একটা এস আর 2টা পি, তার মানে 3 আসতেছে না, যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে 33.33%, এটা প্রত্যেকের ভাগে পড়বে। যেহেতু এস একটা আছে তাহলে এস এর ভাগ কতখানি পড়বে 33.3%ই পড়বে, পি এরও 33.3ই পড়বে, কিন্তু পি আছে কয়টা 2টা, তার মানে এটা 66 পড়ে যাবে। এরপরে আসি দেখো এটাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে প্রত্যেকের ভাগে কয়টা 4টা আছে না, মানে একটা আর এখানে 3টা, টোটাল মিলে 4টা, তাহলে 4 দ্বারা ভাগ করলে প্রত্যেকের ভাগে পড়বে 25% করে, তার মানে এস এর ভাগে 25%ই পড়বে, পি এর ভাগেও 25%ই পড়তো, কিন্তু পি আছে কয়টা 3টা, ঠিক আছে। তাহলে বিষয়টা হচ্ছে এরকমই যে কার প্রাধান্য কত পার্সেন্ট, এখান থেকে আমরা এই প্রাধান্যগুলো পার্সেন্টেজ দেখলাম। এখন আসি কোন হিসাবে, দেখো আমরা সব কিছু কিসে চিন্তা করবো, একটা বৃত্ত নিয়ে চিন্তা করব। তাহলে একটা বৃত্ত হয় কত 360 ডিগ্রি না, তাহলে 360 ডিগ্রিকে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত আসবে 180 ডিগ্রি, তাহলে এটা হবে কত দেখো এসপি যখন হবে তখন হবে 180 ডিগ্রি। তারপরে এখানে 3 আছে, তাহলে 360কে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই তাহলে কি হবে 3 বারং 36 মানে 120 ডিগ্রি, আর যখন 4 হবে এটা মনে রাখা লাগবে 109.5 ডিগ্রি। তাহলে আবার বলি বিষয়টা একটু রিক্যাপ করি, যে যখন এসপি আসতেছে মানে একটা এস একটা পি, এক আর এক যোগ করলে 2 হয় না, তাহলে 2টা মিলেই হয় 100%, ওই জন্য 100%কে আমরা কি করতেছি 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 2 দ্বারা ভাগ করলে কি প্রত্যেকের ভাগে 50% করে পড়তেছে। এরপরে 100কে আমরা 3 দ্বারা ভাগ করবো, কারণ একটা এস 2টা পি আছে, তাহলে এখানে 1 আর এই 2 আর 1 যোগ করলে 3 হয় না, তাহলে 3 দ্বারা ভাগ করলে প্রত্যেকের ভাগে 33 করে পড়ে, এস এর ভাগে 33, পি এর ভাগেও 33 করে পড়তো, কিন্তু এখানে পি কয়টা আছে 2টা না, ওই জন্য 2 দ্বারা গুণ। এরপরে ধরো 4টা আছে, তাহলে 100কে 4 দ্বারা ভাগ করলে 25% করে প্রত্যেকের ভাগে পড়ে, এস এর ভাগে 25 পড়তেছে, পি এর ভাগে
থাকলেও 25 পড়তো, কিন্তু পি আছে কয়টা? 3টা। তাহলে এখানে প্রাধান্যগুলো আমাদের হয়ে গেল, এবং সব কিছুকে আমরা একটা কি বৃত্ত হিসেবে চিন্তা করব। তাহলে বৃত্ত হিসেবে যদি চিন্তা করি, এখানে 2 আছে না, 2 দিয়ে বৃত্তকে ভাগ দিলে 180 ডিগ্রি আসে। তাহলে এস আর পি থাকলে বন্ধন কোণ কত হয়? 180 ডিগ্রি। আবার SP2 যখন হবে, তাহলে এখানে 3টা আছে না, তাহলে 360কে 3 দ্বারা ভাগ দিলে কত হয়? 120 ডিগ্রি হবে। আর যখন 4 আসবে তখন হবে 109.5 ডিগ্রি। এই বিষয়টা একটু মনে রাখবা। আচ্ছা, আমাদের এগুলো গেল। এবার আসি আমরা, দেখো যেগুলো আমরা পড়ে আসলাম, এটা দেখি ইমপ্লিমেন্টেশনটা দেখি, ঠিক আছে? যেমন ধরো এখানে বলতেছে কি SP সংকরণ, সংকরণটা কি? SP। আচ্ছা, আমরা কালারটা চেঞ্জ করি, দেখো SP সংকরণ কি দেখে আসলাম? SP মানে কত? 1 আর 1 কত? 2 না? তাহলে 2 হলে বন্ধন কোণ কত হয়? 360কে 2 দ্বারা ভাগ দিলে 180 ডিগ্রি। তারপর এখানে কি আছে? SP2 মানে কি? 1 যোগ 2, তার মানে 3 দ্বারা ভাগ দিলে কত আসবে? 360কে 120 ডিগ্রি। আর যখন 4 দ্বারা ভাগ করব, 4 দ্বারা ভাগ করলে যায় আসুক, এটা আমাদের মনে রাখতে হবে, এটা কি হবে? 109.5 ডিগ্রি। তাহলে যখনই আমাদের SP3 সংকরণ হবে, SP3 সংকরণ হলে কি হবে? SP3 সংকরণ হলে আমাদের সংকরণ হবে, বন্ধন কোণ হবে 109.5। এরপরে মনে রাখবা, এক জোড়া মুক্তজোড় কি করে? 2.5 ডিগ্রি করে বন্ধন কোণ কমায় দেয়। এক জোড়া মুক্তজোড় কি করে? এই দেখো, এই অ্যামোনিয়ার উপরে যে মুক্তজোড়টা আছে, এটা এখানে চাপ দিবে, আবার এই পাশেও চাপ দিবে। তখন কি হয়ে যাবে? এই হাইড্রোজেনগুলো এদিকে চলে আসবে, এদিকে চলে আসবে, এবং এদের মধ্যে বন্ধন কোণগুলো কমে যাবে। তাহলে বন্ধন কোণ কমবে কত ডিগ্রি? 2.5 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি তুমি 2.5 ডিগ্রি বাদ দাও, দেখবা 107 ডিগ্রি আসবে। এরপরে এইখানে দেখো আমাদের, আচ্ছা এটা একটু সরাই নেই, এখানে দেখো এখানে কি আসতেছে? যদি এখানে পানিতে পানি মুক্তজোড় কয়টা? দেখো পানিতে এই যে একটা মুক্তজোড়, আর এই যে নিচে একটা মুক্তজোড়, তাহলে 2টা মুক্তজোড় না? তাহলে এইদিকে চাপ দিবে, এদিকেও চাপ দিবে। তাহলে একটা মুক্তজোড় যদি 2.5 ডিগ্রি করে কমায়, তাহলে 2টা মুক্তজোড় কি 5 ডিগ্রি কমাবে না? তাহলে দেখো এখান থেকে 5 ডিগ্রি কমে সেটা আসছে কত? 104.5 ডিগ্রি। এখানকার মেন কথা মনে রাখবা, সংকরণ তো দেখলাম 2 হলে পরে 180 ডিগ্রি, 3 হলে 120 ডিগ্রি, এবং 4 যেটা হবে সেটা 109.5। এগুলোরও SP3 সংকরণ, এগুলো সংকরণ হয় SP3, কিন্তু এই সংকরণগুলোর মধ্যে বন্ধন কোণের পার্থক্য হওয়ার কারণ হচ্ছে মুক্তজোড়। এক জোড়া মুক্তজোড় কত করে? এক জোড়া মুক্তজোড় তোমার কমায় হচ্ছে 2.5 ডিগ্রি করে। এখানে একটা মুক্তজোড় আছে, তাই 2.5 ডিগ্রি কমাইছে, তাই এখান থেকে 2.5 ডিগ্রি কমে 107 হয়েছে। আর এখানে 2 জোড়া মুক্তজোড় আছে, তাহলে 2 জোড়া মুক্তজোড় 5 ডিগ্রি কমাবে, তাহলে এখান থেকে 5 ডিগ্রি কমে 104.5 ডিগ্রি হচ্ছে। আশা করি বুঝছো। এরপরে যেটা মেন জিনিস, এখান থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে যে সমযোজী যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরণ নির্ণয়। তাহলে এর সূত্রটা হচ্ছে, আমি বলি, সূত্র হচ্ছে হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস কি? অ্যানায়ন। তাহলে এটা হচ্ছে কি আমাদের? এটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ নির্ণয়ের সূত্র। কিন্তু যদি কেন্দ্রীয় পরমাণু না বলে, সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্র প্রযোজ্য হবে? সেই ক্ষেত্রে আমাদের সিগমা বন্ধন প্লাস মুক্তজোড়, এই সূত্র প্রযোজ্য হবে। এই সূত্রটাই অ্যাকুরেট হয়, এবং এই সূত্রতে যে কোনো পৃথিবীর যে কোনো যৌগের কী করা যায়? সংকরণ নির্ণয় করা যায়। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কী বের করতে জানা লাগবে? সেক্ষেত্রে আমাদের এর লুইস স্ট্রাকচার যেটা, সেটা জানা থাকতে হবে। ঠিক আছে? তো আমরা এর একটা যদি উদাহরণে যাই, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন আমরা যদি ধরো মিথেন CH4 এর সংকরণটা বের করতে চাই, তাহলে ধরো এর সংকরণটা কি হবে? হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণুকে কার্বন, কারণ কি এখানে ধরো একটা কার্বনকে 4টা হাইড্রোজেন এইভাবে ধরে আছে, তাহলে একে কেন্দ্র করে আছে না, তাহলে কেন্দ্রীয় পরমাণুকে কার্বন। তাহলে কেন্দ্রীয় পরমাণু কার্বন, সূত্র কী ছিল? কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা। তাহলে কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা। প্লাস সূত্রে ছিল কি? একযোজী, মানে কয়টা একযোজীকে ধরে আছে? দেখো, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন না? তাহলে একযোজীকে ধরে আছে 4টা। প্লাস মাইনাস, ধরো মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, কারণ কি এখানে প্লাস বা মাইনাস কোনো চার্জ নাই। তাহলে হচ্ছে কি, দেখো 4 আর 4 যোগ করলে 8কে 2 দ্বারা ভাগ করলে মান আসে কত? 4। আর আমি বলছি 4 মানে একটা এস দিয়ে শুরু করব, এরপরে যেতে থাকবো। 3টা পি আর একটা এস মিলেই হয়ে যাচ্ছে কি? 4। তাহলে আমাদের এখানে শেষ। এরপরে যদি আমরা একটা ধরো
উদাহরণে যাই, ধরো NH4 এর ক্ষেত্রে অ্যামোনিয়া, ঠিক আছে। এটার ক্ষেত্রে যদি যাই, ধরো আমার কী ছিল, সূত্রের হাফ, নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কয়টা হয়, নাইট্রোজেনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, প্লাস এক যোজিকে ধরে আছে কয়টা, 4টা। আর এই যে প্লাস বলতে কি বোঝাচ্ছে, মাইনাস, সূত্রে কী ছিল, মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, যেহেতু জিরো, অ্যানায়ন মাইনাস চার্জ নেই, তাই ওটা জিরো হয়ে গেল। তাহলে এখানে কি হচ্ছে, 5 আর 4 9, 9 থেকে একবার দিলে 8, 8কে 2 দ্বারা ভাগ দিলে সেই 4ই আসতেছে, 4 মানে কি হচ্ছে sp3 সংকরায়ন, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরো আমরা আরেকটা যদি উদাহরণ নেই, লাস্ট একটা এমবি নিলাম, একটা প্লাস নিলাম, তাহলে এবারে একটা মাইনাস নেই, ধরো BF4 নিলাম, BF4 মাইনাস। তাহলে দেখো হাফ সূত্রের বসালাম, বোরনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 3টা, প্লাস এক যোজি আছে কয়টা, 4টা। তারপরে কি ছিল, মাইনাস ক্যাটায়ন, এখানে কি কোনো প্লাস চার্জ আছে, নাই, ওই জন্য আমরা শূন্য বসালাম। আর প্লাস কি, অ্যানায়ন, অ্যানায়ন মানেই দেখো এখানে একটা মাইনাস চার্জ আছে, তাহলে তার আগে একটা 1 বসাই দিলাম। তাহলে দেখো 3 আর 4 7, 7 আর 1 যোগ করলে 8, 8কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে সেই 4ই আসবে, 4 মানে সংকরায়ন sp3। তাহলে যে কোনো জিনিসের আমরা সংকরায়ন কি করতে পারি, এরকম কেন্দ্রীয় পরমাণুর সংকরায়নটা আমরা সূত্র দিয়ে বের করতে পারি। কিন্তু অনেক সময় কি হতে পারে, কেন্দ্রীয় পরমাণু বাদে যে কোনো কিছুর ক্ষেত্রে যদি বলে যে এর সংকরায়ন নির্ণয় করো, তখন কিন্তু আমরা সেটা এই সূত্র দিয়ে বের করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড় বের করতে হবে। যেমন একটা উদাহরণ দেবো, বেশি না, যেমন ধরো বলতেছে কার্বন ডাইঅক্সাইড, এটার ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর সংকরায়ন কি, তাহলে আমরা এটা তো জানি, হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু কার্বন, কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা, প্লাস এক যোজি, কি এখানে কেউ আছে, এক যোজি কিন্তু এখানে কেউ নাই, কারণ কার্বনের উভয় পাশে দ্বিযোজি মানে 2টা হাত দিয়ে ধরে আছে, এরকম কেউ আছে। তাহলে এক যোজির মানও 0, মাইনাস ক্যাটায়নের মানও 0, প্লাস অ্যানায়নের মানও 0, তাহলে কত হচ্ছে 4/2, মানে এখানে আসতেছে কত, 2, মানে ওর সংকরণ আসতেছে হচ্ছে sp, ঠিক আছে। আচ্ছা, কিন্তু দেখো আমরা এই অক্সিজেনের যদি বের করতে যাই, অক্সিজেনের আমরা সংকরণ বের করতে গেলে কিন্তু বের করতে পারবো না, কারণ আমাদের সূত্রের মধ্যে বলে দেওয়া ছিল এটা কার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণু। এখানে কার্বনকে কেন্দ্র করে অক্সিজেনগুলো আছে, জন্য কার্বনের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু অক্সিজেন যদি বলতো আমরা এই সূত্র দিয়ে কিন্তু বের করতে পারতাম না। কিন্তু আমরা যদি সিগমা বন্ড প্লাস মুক্ত জোড় এই সূত্র প্রয়োগ করি, তাহলে এটাও বের করতে পারবো, এটাও বের করতে পারবো। যেমন ধরো আমরা যদি এটার ক্ষেত্রে সংকরণ বের করতে চাই এই সূত্র দিয়ে, দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে, এই একটা সিগমা বন্ড আর এই একটা সিগমা বন্ড, কারণ বলছি ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা থাকে, একটা পাই থাকে, তাহলে সিগমা বন্ড কয়টা হলো, 2টা। আর মুক্তজোড় কত, কার্বনের কি কোনো মুক্তজোড় আছে, কোনো মুক্তজোড় নাই, তাহলে মান আসতেছে কত, 2, 2 মানে কি হবে, sp হবে। এটার ক্ষেত্রেও দেখি আমরা, ধরো এটার সংকর আকৃতি কীরকম, 3টা ফ্লোরিনকে ধরে আছে, 3টা ফ্লোরিনকে ধরে আছে, আর একটা ফ্লোরিনের দিকে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে যেহেতু ফ্লোরিনের ইলেকট্রন দিচ্ছে এটাই, তাহলে এখন এটার মধ্যে সেম সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড় বের করতে হবে। তাহলে দেখো এখানে সিগমা বন্ড কয়টা আছে, মানে সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, তাহলে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4 প্লাস মুক্ত জোড় কি কিছু আছে, কিচ্ছু নাই, তাহলে কি হবে, 4-এর কি হয়, sp3 হয়। আগের উদাহরণগুলো যদি আমরা যাই, ধরো এখানে কি আছে, এর আকৃতি কীরকম ছিল, এরকম, তাহলে সিগমা বন্ড কয়টা, 1টা 2টা 3টা 4টা, প্লাস মুক্ত জোড় কি 0, তাহলে এর সংকরণে কি হবে, sp3, যেহেতু 4। তাহলে আমরা এটা বুঝতেছি, যদি কেন্দ্রীয় পরমাণু বলে তাহলে আমাদের কি সূত্র, এটা প্রযোজ্য, কিন্তু কেন্দ্রীয় পরমাণু না বললে এটা, আর কেন্দ্রীয় পরমাণু বললেও এটা প্রয়োগ করা যাবে, কিন্তু সেই ক্ষেত্রে আমাদের কি এই লুইস স্ট্রাকচারটা জানতে হবে। তাহলে এই ছিল। যেমন এবার যদি আমরা আসি, দেখো প্রশ্নে এখানে বলছে কি, দেখো এই অণুতে ফসফরাসে কোন ধরনের সংকরণ হয়, তাহলে যে সেমভাবে হাফ ইন্টু, ধরো এখানে আমরা যদি ব্যবহার করি হাফ ইন্টু কেন্দ্রীয় পরমাণু, ফসফরাসের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে, 5টা থাকে, 5টা, প্লাস এক যোজি কয়টা আছে, 3টা। তারপর ক্যাটায়ন অ্যানায়ন কি কিছু আছে, ক্যাটায়ন বা অ্যানায়ন কোনোটাই কিচ্ছু নাই, তাহলে 5 আর 3 8, 8কে যদি 2 দ্বারা ভাগ করি আসে হচ্ছে 4, 4 মানে কি sp3 সংকরণ, তাহলে এটার উত্তর হবে কি sp3। সেমভাবেই এইগুলো কিন্তু আমি কেবলই তোমাদের দেখাইছি, NH4 এর ক্ষেত্রে কি হয়, sp3 হয়, তাহলে এটা আমি আর করে দেখালাম না। আর এই PH4 ফসফোনিয়াম যেটা, এটার ক্ষেত্রে দেখো যদি আমরা করি, তাহলে হাফ ইন্টু শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা, 5টা না, এক যদি ধরে আছে কয়টা, 4টাকে, আর মাইনাস ক্যাটায়ন, তাহলে মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, তাহলে দেখো 5 আর 4 9 থেকে 1 বাদ দিলে 8, 8কে 2 দ্বারা ভাগ দিলে কি আসে, sp3 সংকরণ। আশা করি সংকরণের এই জিনিসটা বুঝছো। এখন দেখো এখানে কি বলছে, এত অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন কত, দেখো
এখানে তুমি কার্বনের হাইব্রিডাইজেশন সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড় বের করে করতে পারো। দেখো সিগমা বন্ধন কয়টা আছে এখানে, একটা সিগমা বন্ধন, একটা সিগমা বন্ধন, দুইটা, আর এখানে একটা, তিনটা। তাহলে তিনটা সিগমা বন্ধন প্লাস মুক্ত জোড়ের সংখ্যা 0, তার মানে কি 3 আসতেছে। 3 মানে কি হয়, sp2 হয়। অথবা তুমি সূত্র দিয়ে করো যদি, যে হাফ ইন্টু কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা, এক যদি ধরে আছে কয়টা, 2টা, প্লাস মাইনাস, তাহলে মানে এখানে -0 +0, কারণ ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা 0 হচ্ছে। তাহলে 4 আর 2 6, 6কে 2 দ্বারা ভাগ দিলে 3 আসতেছে, 3 মানে কি হয়, sp2 হয়। কিন্তু বাই চান্স এটা আমরা তো এই সূত্র বা ওই সূত্র 2 দিয়ে করতে পারি, কিন্তু এখানে যদি বলতো এই অক্সিজেনের সংকরণ বের করো, তখন কিন্তু আমরা এই সূত্র দিয়ে করতে পারতাম না, কারণ আমাদের কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র এই সূত্রটা প্রযোজ্য। এই সূত্রটা কার ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোন সূত্রটা প্রয়োগ করতে হবে, যে যেটা সিগমা বন্ধন প্লাস মুক্তজোড়। দেখো এই অক্সিজেনের যদি আমরা মুক্তজোড় বের করতে চাই, তাহলে এখানে সিগমা বন্ড কয়টা আছে, একটা না, তাহলে একটা হচ্ছে সিগমা বন্ড প্লাস মুক্তজোড়ের সংখ্যা। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা থাকে কয়টা, 6টা না, 6টার মধ্যে 2টা বন্ধনে চলে গেছে, তাহলে এর মুক্তজোড় আছে কয়টা, 2টা, এর মুক্তজোড় আছে কয়টা, 2টা, এর মুক্তজোড় 2টা আছে। তাহলে মুক্তজোড় যদি 2 হয়, তার মানে 2 আর 1 3, 3 মানে কি হবে, sp2। তাহলে এটার সাথে মিলে গেছে, তাই, তাছাড়া সবসময় যে সেম হবে এটা কিন্তু ঠিক না। এরপরে দেখো বলছে নিচের কোনটা চতুস্থলকে আকৃতি নয়, তাহলে যার sp3 না সেটা চতুস্থলকে আকৃতি না। তাহলে দেখো এগুলার মধ্যে এটার কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কয়টা, 4টা, আর এক যদি ধরে আছে কয়টা, 4টা, 4 আর 4 8, 8কে যদি 2 দ্বারা ভাগ দেই তাহলে আসবে 4, সো 4 মানে sp3, তাহলে এটা তো অবশ্যই sp3, এটা আমরা দেখে আসছি sp3, এটাও দেখে আসছি sp3, তাহলে এটা sp3 নয়। সঠিক উত্তর হবে কোনটা, এটা। কিসের জন্য, দেখো হাফ ইন্টু শেষ কক্ষপথে, সালফারের শেষ কক্ষপথে কয়টা থাকে, 6টা, আর এখানে আছে কয়টা, 4টা, একযোজি মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন, তাহলে কত হচ্ছে, 6 আর 4 10, 10/2, তার মানে কি আসবে 5। তাহলে 5 হলে কি হয়, s হয়, p3 হয়, আর d হয়, তাই না, 3 4 5, তাহলে sp3d। মানে 5 হলে আকৃতি কি হবে বলো তো, 5 হলে কিন্তু ত্রিভুজাকার দ্বিপিরামিড, কারণ ত্রিভুজের 3 আসবে, দ্বিপিরামিডের 2 আসবে, ঠিক আছে। তাহলে এই দুইটা মিলে হবে হচ্ছে 5। তো লাস্ট জিনিসের যেটা, সেটা হচ্ছে ধরো এটা সংকরণ যদি আমরা বের করি, ধরো NF3 আর NH3, ঠিক আছে। তাহলে এখানে নাইট্রোজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা, 5টা, এক যদি ধরে আছে 3টা, প্লাস মাইনাস কিছুই নাই, কারণ কোনো চার্জ নাই, এটা তো আমরা বারবার করেই আসতেছি, 5টা প্লাস 3টা। তাহলে এখানেও দেখো এর সংকরণে আসতেছে 4 মানে sp3, আবার এর সংকরণে আসতেছে 4 মানে sp3, তাই তো। তাহলে এরও sp3, এরও sp3 আসতেছে, কিন্তু বন্ধন কোণ তো sp3 হলে পরে কী হওয়ার কথা, 109.5 ডিগ্রি হওয়ার কথা, কিন্তু একটার বন্ধন কোণ হচ্ছে 102.5, একটার 107 ডিগ্রি। কারণ কি, ধরো একটা নাইট্রোজেনের সাথে 3টা ফ্লোরিন আছে, 3টা ফ্লোরিন আছে, 3টা ফ্লোরিন আছে, আর এখানে কি একটা নাইট্রোজেনের সাথে 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন আছে, তাই তো। তাহলে এইখানে ধরো বিষয়টা কি, এখানে ধরো আমাদের নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা অবশ্যই নাইট্রোজেনের থেকে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা, যেটা নাইট্রোজেনের থেকে কি ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বেশি, তাই না। ফ্লোরিন কি করবে, এই ইলেকট্রন যেগুলো শেয়ার করতেছিল এগুলা ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে, ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে, ফ্লোরিন নিজের দিকে টেনে নেবে। ওই জন্য কি হচ্ছে, ইলেকট্রনগুলো দূরে দূরে থাকতেছে, জন্য এদের মধ্যে বিকর্ষণও একটু কম। কিন্তু এই ক্ষেত্রে নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেনের তড়িৎ-ঋণাত্মকতা কিন্তু বেশি, ওই জন্য নাইট্রোজেনগুলো ইলেকট্রন নিজের দিকে টেনে নেবে। তাহলে দেখো তো এই ইলেকট্রনগুলো তখন কি কাছাকাছি চলে আসতেছে না, এই ইলেকট্রনগুলো কি কাছাকাছি চলে আসতেছে না, তাহলে এদের মধ্যে বিকর্ষণও বেশি হবে, তখন এক এদিকে চাপ দিবে, এক এদিকে চাপ দিবে, ফলে এই বন্ধন কোণগুলো কী হয়ে যাবে, এইরকম হয়ে যাবে, তাই না। তার মানে বন্ধন কোণগুলো কী হয়ে গেল, বেড়ে গেল, ওই জন্য 107 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে থেকে এটাই বলতেছি যে এর মধ্যেও মুক্তজোড় একটা, এর মধ্যেও মুক্তজোড় একটা, এরও সংকরায়ন sp3, এরও সংকরায়ন sp3, তাহলে কেন দুইজনের বন্ধন কোণের পার্থক্য হলো, কারণ কি, তড়িৎ-ঋণাত্মকতা। নাইট্রোজেন আর ফ্লোরিনের মধ্যে ফ্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কি বেশি না, তাহলে যেহেতু ইলেকট্রনগুলো দূরে দূরে আছে, দূরে দূরে থাকলে বিকর্ষণও কম, কিন্তু নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতা যেহেতু নাইট্রোজেনের বেশি, তাহলে নাইট্রোজেন ইলেকট্রনগুলোকে নিজের দিকে টেনে নেবে না, তাহলে এখানে কি ইলেকট্রনগুলো বেশি কাছাকাছি আছে না, কাছাকাছি থাকলে বিকর্ষণও বেশি হয়, ওই জন্য এগুলো ছড়ায় যায়, ওই জন্য এর বন্ধন কোণ কত হয়ে যাচ্ছে, 107 ডিগ্রি। তাহলে আশা করি বুঝছো, ওই জন্য এর বন্ধন কোণ কত হচ্ছে 102.5 ডিগ্রি, আর এর কত হচ্ছে 107 ডিগ্রি। তো এখানে এই বিষয়গুলোই বলা আছে, দেখো যে অ্যামোনিয়ার হচ্ছে বন্ধন কোণ কত, এগুলো আমরা দেখে আসছি 107
ডিগ্রি, আর NF3 হচ্ছে 102.5। এখান থেকে জাস্ট একটা জিনিস একটু মনে রাখবা, এটা মাঝামাঝি দিয়ে দেয় অ্যাডমিশনে, যে সবচেয়ে কম বন্ধন কোন কার। যদি এটা অ্যাকুরেট অ্যান্সার না, কিন্তু এটাই মনে রাখবা যে H2S যেটা হাইড্রোজেন সালফাইড, কালারটা একটু চেঞ্জ করি, হাইড্রোজেন সালফাইডের যে বন্ধন কোণ, হাইড্রোজেন সালফাইডের বন্ধন কোণ কত, 92। এটার মান সবচেয়ে কম, দেখো এখানে যত মান আছে সবার চেয়ে কমকে এই হাইড্রোজেন সালফাইড। তো সংকরণের জিনিসটা এইখানেই আমাদের শেষ। আমাদের এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেটা হচ্ছে সিগমা বন্ধন, পাই বন্ধন কাউন্ট করা, এখান থেকে একটা আসবে, আর এখান থেকে আসবে হচ্ছে তোমার সংকরণ নির্ণয় করা। যদি আমি এক পেজে একটা ওভারভিউ দেই যে আসলে আমাদের প্রশ্নটা আসবে কিভাবে। ধরো একটা যৌগ দিবে, ধরো এটাই বললো, যৌগ দিয়ে বলল এর আকৃতি কি, এর আকৃতি কি। তার মানে আমার এই আকৃতি জানার জন্য কি করা লাগবে, প্রথমে এর সংকরায়ন নির্ণয় করতে হবে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, সংকরায়ন নির্ণয়। সংকরায়ন নির্ণয় করলাম, যেমন এর সংকরায়ন আসবে কি 4, তাহলে 4 মানে কি sp3, এবং এই সংকরায়নের আকৃতি কি হবে, চতুস্তলকীয়। ঠিক আছে, তার মানে আমার প্রথমে সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করে সংখ্যা নির্ণয় করতে হবে, সূত্র প্রয়োগ করে নির্ণয় করব কি সংখ্যা, দেন সেই সংখ্যা থেকে নির্ণয় করব কি সংকরায়ন, দেন সেই সংকরায়ন দেখে আমরা কি বের করে ফেলবো, আকৃতি। ঠিক আছে, তাহলে বিষয়টা হচ্ছে এরকমই, আমাদের এরকম ডাইরেক্ট প্রশ্ন না দিয়ে একটা কি দিতে পারো, যৌগ দিলে আমাদের সূত্র প্রয়োগ করে কি বের করতে হবে, প্রথমে সংখ্যা, দেন সংখ্যা থেকে আমাদের সংকরায়নে যেতে হবে, দেন সংকরায়ন থেকে আমাদের আকৃতিতে যেতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কি, এটাই যদি আমি একটু দাগ দিয়ে দেই, মানে আমাদের মেন যে প্রশ্নটা আসবে এখান থেকে, আমাদের মেন প্রশ্নটাই আসবে হচ্ছে এই রিলেটেড, যে কোনো একটা যৌগ দিবে, যৌগ দিয়ে সেখান থেকে কি বলবে, যৌগ দিয়ে বলবে এর সংকরায়ন কিন্তু বের করতে বলবে না, আবার অনেক সময় সংকরায়ন বের করতে বলতে পারে, কিন্তু আমাদের মূলত আসবেটাই কি, যে কোনো একটা যৌগ, যেমন এখানে কি দিচ্ছে, এখানে কিন্তু একটা যৌগ দিছে, এখানে একটা যৌগ দিছে, যৌগ দিয়ে বলতেছে আকৃতি কি, সংকরায়ন কিন্তু বের করে নাই, কিন্তু আমার আকৃতি জানার জন্য অবশ্যই সংকরায়নটা জানতে হবে, তাহলে আমার ইনডাইরেক্টলি সংকরায়নও বের করা লাগতেছে, আকৃতিও দেখা লাগতেছে। তাহলে এটুকু ছিল আমাদের সংকরায়নের বিষয়। তো ভালোভাবে দেখো, দেখার পরে প্র্যাকটিস করো, বিচিত্রাটা সলভ করো, ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।